ভালোবাসা সত্যিই অদ্ভুত। কার জীবনে কখন কিভাবে ভালোবাসা আসে আর সেই ভালোবাসা মানুষটাকে কোন পর্যায়ে নিয়ে যায় এটা আগে থেকে কেউ আন্দাজ করতে পারে না। ভালোবাসা কারো জীবনকে সাজানো ফুলের বাগান বানিয়ে দেয়, আবার কারো জীবনকে বানিয়ে দেয় নরকের থেকেও ভয়ঙ্কর। আজকে এমনই এক অদ্ভুত ভালোবাসার গল্প শোনাবো তোমাদের, যেখানে ভালোবাসার নরক আগুনে জ্বলতে থাকা একটি মেয়ের জীবনে হঠাৎ একদিনের জন্য অন্য একজন ভালোবাসার মানুষ আসে। সেই মানুষটা তাকে নরকের আগুন থেকে বের করে সেই সুন্দর সাজানো বাগানে নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত একদিন পর আবারও সবকিছুই ধ্বংস হয়ে যায়। কি হয়েছিল ওই একদিনে, আর মেয়েটার জীবনে এই বিশেষ একদিন আসলোই বা কি করে? এই সবকিছুর উত্তর জানবো 2016 সালে মুক্তি পাওয়া একটা অসাধারণ রোমান্টিক ড্রামা মুভি ওয়ান ডে এর গল্প থেকে, যার প্রত্যেকটা মুহূর্ত তোমাদের মন ছুঁয়ে যাবে। তাই চলো আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। গল্পের শুরুতেই আমরা ডেন নামের একটি ছেলেকে দেখতে পাই। আজ তার অফিস থেকে আয়োজন করা ফ্যান্সি ড্রেস পার্টিতে সে দেয়াল সেজে রুমের এক কোনায় দাঁড়িয়ে আছে। তার গায়ের প্রিন্টগুলো দেয়ালের সাথে একদম মিলে যাওয়াতে কেউ তাকে চিনতেই পারছে না। তবে দেয়াল সাজাতেই কেউ যে তাকে চিনতে পারছে না, ব্যাপারটা একদমই এমন না। সে ক্যাজুয়ালি থাকলেও কেউই তাকে নোটিস করে না। সে এই কোম্পানিতে বহু বছর ধরে আইটি অফিসার হিসেবে কাজ করছে, অথচ এই অফিসের কেউ তাকে তেমন পাত্তাই দেয় না। এমনকি এখানকার সিকিউরিটি গার্ডও তাকে মনে না রাখার কারণে প্রতিদিন তাকে আইডি কার্ড দেখিয়ে অফিসে প্রবেশ করতে হয়। এসব কারণে সে কারো সাথেই তেমন করে কথা বলতো না। তার না ছিল কোনো বন্ধু বান্ধব আর নাই ছিল পরিবার, তাই কম্পিউটারকে তার নিজের একমাত্র বন্ধু বানিয়ে নিয়েছিল সে। তো একদিন সে অফিসে বসে কাজ করার সময় হঠাৎ তার কাছে একটি সুন্দরী মেয়ের মেসেজ আসে। মেসেজগুলো তার কলিগ দেখে অনেকটা এক্সাইটেড হয়ে বলে, এই সুযোগ হাতছাড়া করো না, গিয়ে দেখা করো, আর সেখানে গিয়ে বোকার মতো বসে থাকবে না, মেয়েটার সাথে সুন্দর করে কথা বলবে, তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করবে। তখন ডেন বলে ওই মেয়েটা তার স্কুলে পড়তো, 10 বছরেরও বেশি হয়ে গেছে মেয়েটার সাথে তার কোনো যোগাযোগ নেই। তখন তার কলিগ বলে হয়তো মেয়েটা তোমাকে পছন্দ করত, তখন কিছু বলার সুযোগ পায়নি, তাই এখন বলতে চায়, আগে গিয়ে দেখা তো করো, তারপর সব বুঝতে পারবা। তার কথা শুনে ডেনও মেয়েটার সাথে দেখা করতে চলে যায়। প্রথমে মেয়েটা তার সাথে খুব সুন্দরভাবে কুশল বিনিময় করে, কিন্তু পরক্ষণেই তার আসল উদ্দেশ্য সামনে চলে আসে। সে কথায় কথায় বলে, জানো আমি ফর্সা হওয়ার ক্রিমের বিজনেস শুরু করেছি, তুমি একটা ক্রিম কিনে দেখো, তোমার স্কিন একেবারে চকচকে হয়ে যাবে। তখন ডেন বুঝে যায় মেয়েটা তার সাথে বন্ধুত্বের খাতিরে দেখা করতে আসেনি, এসেছে তাকে মুরগি বানিয়ে ফর্সা হওয়ার ক্রিম বিক্রি করতে। সবকিছু বোঝার পরও ডেন তাকে মুখ ফুটে কিছুই বলতে পারে না। মেয়েটার কাছ থেকে ব্যাগ ভর্তি ক্রিম কিনে এনে সে বাড়ি ফিরে আসে, আর মনে মনে ভাবে এই পৃথিবীতে তার আপন বলতে কেউই নেই, এই দুনিয়ার সকলেই স্বার্থপর। সে মনে মনে কল্পনা করতে করতে বলে, ইস যদি সকলের কপালে এমন একটি বাটন থাকতো যেটা প্রেস করলে সকলের মুখে শুধু সত্যি কথাটাই বের হবে, তাহলে কত ভালো হতো। এসব ভেবে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের কাজে মন দেয়। পরদিন নুই নামের একটা মেয়ে তাদের অফিসে নতুন জয়েন করে। তার কম্পিউটারে একটু সমস্যা হওয়ার কারণে অন্য সবার মতো সেও ডেনের কাছে সাহায্য চায়। ডেন তার কম্পিউটার ঠিক করে দিলে নুই তাকে ধন্যবাদ জানায় এবং তার সাথে খুব সুন্দর করে কথা বলে। সেদিন থেকেই সে নুইয়ের ফ্যান হয়ে যায়। তার পছন্দ অপছন্দ ভালো মন্দ সবকিছুর সে খেয়াল রাখতে শুরু করে। তার হাসি, তার চাঞ্চল্যতা, তার কথা বলা সবকিছুই ডেনের কাছে ভীষণ ভালো লাগতে থাকে। তাকে যদি কোনো রিয়েলিটি শোতে নুইয়ের ব্যাপারে প্রশ্ন করা হয় তাহলে সে নির্ঘাত প্রথম পুরস্কারই জিতবে। এক কথায় নুইকে ভীষণ ভালোবেসে ফেলেছিল সে। সবকিছু ঠিকঠাকই চলছিল। এরই মাঝে একদিন তাদের বস টপ এসে নুইকে সাথে করে লাঞ্চে নিয়ে যায়। সেটা দেখে অফিসের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায় যে তাদের মধ্যে আবার কিছু চলছে না তো। ডেন তখন কৌতূহলবশত নুইদের ফলো করলে বুঝতে পারে যে তাদের মধ্যে সত্যিই একটি সম্পর্ক রয়েছে। এটা দেখে বেচারার মনটাই ভেঙে যায়। জীবনে প্রথমবার তার মনে প্রেম দোলা দিয়েছিল, স্বপ্ন দেখতে শুরু করেছিল সে, কিন্তু এক নিমিষেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যায়। এরপর সিন ফিরে আসে ডেনদের অফিসের সেই ফ্যান্সি ড্রেসের পার্টিতে। কিছুক্ষণ পর তাদের বস টপ অফিসের সবাইকে নিয়ে জাপানে ট্যুরে যাওয়ার ঘোষণা দেয়। এই কথা শুনে তো অফিসের সকলেই ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু ডেন খুব ভালো করেই বুঝতে পারে টপের এই সিদ্ধান্তটা নেওয়া শুধুমাত্র নুইয়ের কথা ভেবে, কারণ প্রতি বছর জাপানের ওই সময়টাতে
স্নো ফেস্টিভ্যাল হয় আর নুইয়ের সেখানে যাওয়ার ভীষণ ইচ্ছে। তো সেই প্ল্যান অনুযায়ী পরদিন সবাই জাপানের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছে তারা সবাই মিলে একটি গ্রুপ ফটো তুলে নিজেদের মতো ঘুরতে বেরিয়ে পড়ে। নুই টপের সাথে ঘুরে বেড়াতে চাইলে তাদের সম্পর্কের বিষয় সকলে জেনে যাবে, এই ভয়ে টপ তার সাথে যেতে চায় না। নুই বিষয়টা বুঝতে পারে, কিন্তু সে মনে মনে একটু কষ্টও পায়। তখন টপ নুইকে বলে, তুমি চিন্তা করো না, আমি খুব দ্রুতই আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। অর্থাৎ টপ আগে থেকেই বিবাহিত, আর শুধু বিবাহিতই নয়, তার ফুটফুটে সুন্দর একটি ছেলেও আছে। আর এটা নুই সহ অফিসের সকলেই জানতো, যে কারণে তারা তাদের সম্পর্কের কথা সবার থেকে লুকিয়ে রেখেছে। আসলে টপ নুইকে এটা বোঝাতো যে সে তার ওয়াইফের সাথে একদমই ভালো নেই। সে নুইয়ের সাথে একটা সুন্দর শান্তিপূর্ণ জীবন শুরু করতে চায়, আর নুইও টপকে অনেক ভালোবাসতো। তাই আজ টপের মুখে তাদের বিয়ের কথা শুনে সে অনেক খুশি হয়ে যায়। ডেন আড়াল থেকে তাদের এই সব কিছুই দেখে, কিন্তু কিছুতেই সে তাদের জন্য খুশি হতে পারে না। তো এরপর সবাই মিলে স্কেটিং করতে চলে যায়। সেখানে নুই বরফে পা পিছলে পড়ে গেলে ডেন দৌড়ে যায় তাকে উঠানোর জন্য। তবে এর আগেই টপ এসে নুইকে উঠিয়ে নেয়, আর সেটা দেখে ডেনের আবার মন খারাপ হয়ে যায়। এরপর ডেনের এক কলিগ তাকে একটি ঘন্টা দেখিয়ে বলে, জাপানিজরা বিশ্বাস করে এই ঘন্টা বাজিয়ে কিছু প্রার্থনা করলে তাদের মনের ইচ্ছে পূরণ হয়। ডেন যদিও এসব কিছু মানত না, তবুও সে কি মনে করে উইশ করে বলে যে অন্তত একদিনের জন্য হলেও ঈশ্বর যেন তাকে নুইয়ের বয়ফ্রেন্ড হওয়ার সুযোগ দেয়। এটা বলেই সে ঘন্টা বাজিয়ে সেখান থেকে চলে আসে। রাতে ডিনার করতে যাওয়ার সময় লিফটে ডেনের সাথে নুইয়ের দেখা হয়। ডেন তাকে দেখে লিফটটা আটকায়, তবে নুই রুমে চাবি ফেলে এসেছে এই অজুহাতে সেখান থেকে ফিরে আসে। ডেন বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে নুইয়ের জন্য অপেক্ষা করে, কিন্তু নুই আর ফিরে না। তখন ডেন বুঝতে পারে যে নুই তাকে অ্যাভয়েড করছে, কিন্তু কেন তার উত্তর জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো এরপর ডেন মন খারাপ করে নিচে নেমে দেখে টপের পরিবার তাকে সারপ্রাইজ দিতে এসেছে এবং এই ভ্যাকেশনটা তারা একসাথে কাটাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ডেন আশেপাশে তাকালে হঠাৎ দেখতে পায় নুই উপরে দাঁড়িয়ে এই সব কিছুই দেখছে। ডেনের তখন তার জন্য খুব খারাপ লাগে, কিন্তু তার তো কিছুই করার ছিল না। এরপর নুই নিচে নেমে আসলে ডেন দৌড়ে গিয়ে টপের টেবিলে বসে পড়ে, যাতে নুই সেখানে বসার সুযোগ না পায় আর তার মন খারাপ না হয়। তখন ম্যানেজার নুইকে নিয়ে পাশের টেবিলে বসিয়ে দেয়। সেখানে কথায় কথায় টপের ওয়াইফ জানায় সে আবারও মা হতে চলেছে। সেটা শুনে টপ তো অনেক খুশি হয়ে যায়, কারণ সেও এই বিষয়ে আগে জানতো না। কিন্তু সেখানে খুশি হতে পারে না শুধু দুটো মানুষ, ডেন আর নুই। নুই বুঝতে পারে টপ তার ওয়াইফের সাথে বেশ খুশিই আছে, তা না হলে দ্বিতীয়বার মা হওয়ার বিষয়টা আসতোই না। বেচারি তখন প্রচন্ড কষ্ট পেয়ে খাবার না খেয়েই সেখান থেকে উঠে চলে যায়। ডেন তার পেছন পেছন গিয়ে দেখে নুই হোটেলের বাইরে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। এরই মাঝেই তার কাছে টপের ফোন আসে। টপ তার কাছে তার অনাগত সন্তানের জন্য আরো 1 বছরের সময় চায়। 1 বছর পর তার বাচ্চাটা হয়ে গেলে সে তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিবে। এ কথা শুনে নুই বলে, তুমি চিন্তা করো না, বিয়েটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আমি 3টি বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছি, এখন যদি আরো সময় লাগে তাহলে তাও করে নিব। তুমি তোমার ফ্যামিলিকে সময় দাও, আমাকে নিয়ে আর ভেবো না। টপ তখন ফোনটা রেখে দেয়। ফোনটা রাখার পর নুই হাউমাউ করে কাঁদতে শুরু করে। সে নিজের ভুল উপলব্ধি করতে পারে যে টপ তার সাথে শুধু টাইম পাস করেছে। তার ফিলিংস নিয়ে টপের কোনো মাথা ব্যথা নেই। বেচারি এতে ভীষণ কষ্ট পায়। ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে অ্যাকসেপ্ট করাটা আসলেই অনেক কষ্টকর। তবে সেই কষ্টটা নুই একা ভোগ করছিল না, তার সাথে ডেনও ছিল। নুইয়ের চোখের জল তার মনের ভেতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। এদিকে নুইও তার কষ্টের জন্য কাউকে দোষারোপ করছিল না, কারণ টপের সাথে সম্পর্কে জড়ানোর সিদ্ধান্তটা তো সে নিজেই নিয়েছিল। কিন্তু আজ টপকে তার পরিবারের সাথে এত খুশি দেখতে পেয়ে সে মেনে নিতে পারছে না। তাই পরদিন যখন সবাই স্নো ফেস্টিভ্যাল দেখার জন্য রওনা হয়, তখন নুই তাদের সাথে যায় না। ডেন সেটা লক্ষ্য করে সেও তার সাথে হোটেলেই থেকে যায়। নুই তখন একা বসে তার কাছে থাকা ট্যুর লিস্টটা দেখছিল। সেখানে তার পছন্দের সবগুলো জায়গার নাম উল্লেখ করা ছিল, আর সেগুলোর মধ্যে অন্যতম হলো এই স্নো ফেস্টিভ্যাল। কিন্তু এখন আর তার সেই জায়গাগুলোতে যাওয়ার কোনো ইচ্ছাই নেই। তাই সে ওই কাগজটি ছিঁড়ে ফেলে দিয়ে একা একা বরফের পাহাড়ে চলে যায়। আর তাকে ফলো
করতে করতে ডেনও সেখানে পৌঁছে যায়। এরই মাঝে নুই ওই পাহাড় থেকে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে। সেটা দেখে ডেন তো হতবাক হয়ে যায়। সে দৌড়ে নুইয়ের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে যেহেতু স্কেটিং করতে পারতো না, তাই বরফের মধ্যে দিয়ে হাঁটতে গিয়ে বারবার পড়ে যেতে হয় তাকে। তবুও সে হার মানে না, কোনো মতে সামনে এগিয়ে গিয়ে চিৎকার করে নুইকে ডাকতে শুরু করে, কিন্তু সে কোনো রেসপন্সই পায় না। ডেন তখন সেখানকার লোকাল লোকদেরকে নিয়ে পুরো এলাকা তল্লাশি করে। দেখতে দেখতে দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু নুইয়ের কোনো খোঁজ পাওয়া যায় না। তখন ডেন অনেক হতাশ হয়ে যায়। সে ভয় পাচ্ছিল তার ভালোবাসার মানুষটা তার থেকে আবার হারিয়ে যাচ্ছে না তো। এমন সময় হঠাৎ একজন লোক এসে তাকে জানায় নুইকে তারা খুঁজে পেয়েছে। সেটা শুনে ডেন দৌড়ে গিয়ে দেখে নুই বরফের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ডেন সাথে সাথেই তাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর তাকে জানায় অতিরিক্ত ঠান্ডার কারণে তার ব্রেনের কিছু অংশ জমে গেছে, যে কারণে সে তার গত 4 বছরের স্মৃতিগুলোকে ভুলে গিয়েছে। এ কথা শুনে ডেনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে ডক্টরকে জিজ্ঞেস করে নুইয়ের সুস্থ হতে কত সময় লাগবে। ডক্টর তাকে জানায় এটা আসলে একটা রেয়ার হেলথ কন্ডিশন, সে একদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। কিন্তু সুস্থ হওয়ার পর এই একদিনের কথা তার আর মনে থাকবে না, অর্থাৎ তার যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে যে এই হসপিটালে এসেছে এই সব কিছুই সে ভুলে যাবে। ডক্টরের কথা শেষ করে ডেন নুইয়ের সাথে দেখা করতে যায়, কিন্তু নুই তাকে চিনতে পারে না, কারণ সে তো কিছুদিন আগেই অফিসে জয়েন করেছে আর সেই স্মৃতিগুলো তার ব্রেন থেকে আজকের জন্য মুছে গিয়েছে। এমনিতে নুই যেহেতু সুস্থই ছিল, তাই হসপিটাল থেকে তাকে ডিসচার্জ করে দেওয়া হয়। তো এরপর ডেন অফিসের গ্রুপ ছবিটা বের করে নুইকে দেখিয়ে বলে যে আমরা দুজন একই অফিসে জব করি। অফিস থেকে আমরা এখানে একটি ট্যুরে এসেছিলাম, কিন্তু নুই এই ছবিটা থেকে কাউকে চিনতে পারে না, এমনকি টপকেও না, কারণ নুইয়ের সাথে টপের পরিচয় হয়েছিল 3 বছর আগে। আর নুই তো গত 4 বছরের সবকিছুই ভুলে গেছে। সে ডেনকে জিজ্ঞাসা করে অফিসের বাকিরা কোথায়, আর আমি তোমার সাথে এই হসপিটালেই বা কি করছি। ডেন বলে অফিসের সবাই দেশে ফিরে গিয়েছে, তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। এই অ্যাক্সিডেন্টের কারণেই তুমি গত 4 বছরের সব কথা ভুলে গিয়েছ। নুই তখন বলে আমার অ্যাক্সিডেন্টের কথা শুনেও অফিসের সকল লোকেরা আমাকে ছেড়ে চলে গেল, কেমন মানুষ তারা। ডেন তখন বলে আরে না না, তারা আগেই চলে গিয়েছিল, তোমার আসলে আরো কিছু জায়গা ঘুরে দেখার ইচ্ছে ছিল, তাই আমরা থেকে গিয়েছি। তার কথা শুনে নুই অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি আমার সাথে কেন থাকতে গেলে, আমাদের মধ্যে কি অন্য কোনো সম্পর্ক আছে, তুমি কি আমার বয়ফ্রেন্ড নাকি। তার কথা শুনে ডেনের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। তার সেই জাপানিজ ঘন্টার কথা মনে পড়ে যায়। সে ধরে নেয় ঈশ্বর হয়তো তাকে এই দিনটা উপভোগ করার সুযোগ দিয়েছে, তাই সে নুইকে বলে দেয় হ্যাঁ আমি তোমার বয়ফ্রেন্ড। কথাটা শুনে নুইয়ের ঠিক হজম হয় না, এমন একটা ফেটে আনস্মার্ট ছেলে তার বয়ফ্রেন্ড কি করে হতে পারে। ব্যাপারটা কনফার্ম হওয়ার জন্য সে ডেনের কাছ থেকে নিজের ফোনটা চেয়ে নেয়, কিন্তু অনেকক্ষণ বরফের মধ্যে পড়ে থাকার কারণে ফোনটা কাজ করছিল না। তাই সে ডেনের ফোন নিয়ে তার মাকে কল করে। তার মা তাকে জিজ্ঞেস করে জাপানে কেমন এনজয় করছো, আর তোমার বয়ফ্রেন্ড কেমন আছে। মায়ের কথা শুনে নুই বুঝে যায় তার আসলেই একটা বয়ফ্রেন্ড আছে। এরপর সে মাকে জিজ্ঞেস করে আচ্ছা মা, আমার বয়ফ্রেন্ডের নাম কি। তার এমন অদ্ভুত কথা শুনে তার মা অবাক হয়ে যায়। তখন নুই বলে তোমাকে সবকিছু পরে বুঝিয়ে বলবো, আগে তো বলো তার নামটা কি। তার মা বলে তুমি বলেছিলে তার নাম টপ। নুই তখন ডেনের কাছে তার নাম জানতে চায়। ডেন তখন বিষয়টা বুঝতে পেরে নিজেকে টপ হিসেবেই পরিচয় দেয়। তবুও নুইয়ের সন্দেহ কাটে না। সে মাকে জিজ্ঞেস করে তার বয়ফ্রেন্ড দেখতে কেমন ছিল। এই কথা শুনে ডেন একটু ঘাবড়ে যায়। তবে সৌভাগ্যবশত নুইয়ের মা কখনোই টপকে দেখেনি, তাই সে কিছুই বলতে পারে না। অর্থাৎ এই যাত্রায় ডেন বেঁচে যায়। এরই মাঝে নুই তার কাছে তাদের কাপল পিক দেখতে চাইলে ডেন জানায় আসলে আমি ছবি তুলতে পছন্দ করি না, তাই আমাদের দুজনের কোনো ছবি নেই। তখন নুই বলে ওঠে তাহলে আমি কিভাবে বিশ্বাস করব যে তুমিই আমার বয়ফ্রেন্ড, আমাদের একসাথে কোনো ছবি নেই, অফিসের গ্রুপের ছবিতেও আমরা আলাদা আলাদা দাঁড়িয়ে আছি। তখন ডেন বলে আমি তো আসলে ওই অফিসের বস হই, তাই আমাদের
আমাদের সম্পর্ক নিয়ে কন্ট্রোভার্সি এড়ানোর জন্য আমরা একটু দূরে দূরে থাকি। নুই তার কথাগুলো কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তাছাড়া ডেনকে দেখতে তার কোনোভাবেই বস মনে হচ্ছিল না। একটা পর্যায়ে সে বলেই বসে, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, তুমি আসলেই আমার বয়ফ্রেন্ড তো? তখন ডেন একটু নকল রাগ দেখিয়ে বলে, আমাকে কি এখন সবকিছুর প্রমাণ দিতে হবে? তাহলে শোনো, তোমার বুকের নিচে একটা তিল আছে, এখন বিশ্বাস হলো? এ কথা শুনে নুই একটু লজ্জায় পড়ে যায়, কারণ তার শরীরের ওই অংশে আসলেই একটা তিল ছিল। সে বুঝে যায় তাদের সম্পর্কটা অনেক দূর গড়িয়ে গেছে। তা না হলে তো এত সেন্সিটিভ একটা ব্যাপারে ডেনের জানার কথা না। অবশ্য সত্যি এটা একটা চিন্তার বিষয় যে ডেন এই তিলের কথাটা কিভাবে জানতে পারলো। এর উত্তরটা আমরা সামনেই জানতে পারবো। তো ডেনের কথাই বিশ্বাস করা ছাড়া নুয়ের হাতে আর কোনো উপায় থাকে না। তাই সে ডেনকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম তুমিই আমার বয়ফ্রেন্ড, এখন চলো হোটেলে ফিরে যাই। তবে ডেন তাতে রাজি হয় না। সে নুইকে নিয়ে তার স্নো ফেস্টিভ্যালে যেতে চায়, কিন্তু দুঃখের বিষয় ফেস্টিভ্যালের কথাও নুইয়ের কিছুই মনে নেই। তখন ডেন তাকে তার ছিঁড়ে ফেলা ওই ট্যুর লিস্টটা দেখায়। সেদিন নুই চলে যাওয়ার পর ডেন ওই কাগজটা নিয়ে খুব যত্ন সহকারে জোড়া লাগিয়ে তার কাছে রেখে দিয়েছিল। কাগজটা দেখে নুই জিজ্ঞাসা করে, কাগজটা এমন ছেঁড়া ফাটা কেন? ডেন বলে, তোমার এই জায়গাগুলোতে যাওয়ার অনেক শখ ছিল, কিন্তু আমি কাজে ব্যস্ত ছিলাম বলে যেতে চাইনি, তাই তুমি রাগ করে কাগজটা ছিঁড়ে ফেলে দিয়েছিলে। এই কথা শুনে তো নুইয়ের নিজের পছন্দের উপরেই সন্দেহ জাগে। সে মনে মনে ভাবে, আমি এই ছেলের সাথে ঘোরার জন্য এত পাগল ছিলাম? আই মিন সিরিয়াসলি? তো সে কোনোভাবে ডেনকে এড়ানোর চেষ্টা করে, কিন্তু আমাদের ডেন তো নাছোড়বান্দা। সে নুইকে জোর করে হলেও তার পছন্দের জায়গাগুলোতে নিয়েই যাবে। তাই নুই একটা পর্যায়ে প্রচন্ড বিরক্ত হয়ে বলে, দেখো অমন আদিক্ষেতা করো না। আমি মেনে নিলাম তুমি আমার বয়ফ্রেন্ড ছিলে, কিন্তু এখন তো আমার কিছুই মনে নেই। তাই ধরে নাও একদিনের জন্য আমি তোমার সাথে ব্রেকআপ করছি, আমি তোমার সাথে কোথাও যেতে পারবো না। তবুও ডেন তাকে কনভিন্স করার ট্রাই করে, কারণ তার হাতে তো মাত্র একটা দিনই আছে। রাত পেরোলেই আবার সবকিছু শেষ হয়ে যাবে। সেই সময় নুই রাগের মাথায় বলে ওঠে, আমি বুঝতে পারছি না তোমার মতো একটা ছেলেকে আমি কি দেখে পছন্দ করলাম। আমার কি রুচির দুর্ভিক্ষ হয়েছিল? তার কথা শুনে ডেন অবাক হয়ে জিজ্ঞেস করে, আমার মতো বলতে তুমি কি বুঝাতে চাচ্ছ? নুই বলে, তোমার চেহারা আয়নার মধ্যে দেখেছ? না জামা কাপড়ের ঠিক আছে, না আছে চেহারার। নুইর মুখে এমন কথা শুনে ডেন ভীষণ কষ্ট পায়। তার হাতে থাকা ওই কাগজটা মাটিতে পড়ে যায়, আর সে চুপচাপ সামনের দিকে হাঁটতে শুরু করে। নুই তখন উপলব্ধি করতে পারে ডেনকে এমন কটাক্ষ করে কথা বলা তার উচিত হয়নি। সে দেখতে পায় ডেন অন্যমনস্ক হয়ে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, আর একটা বড় গাড়ি দ্রুত তার দিকে ছুটে আসছে। সে চিৎকার করে ডেনকে ডাকে, কিন্তু ডেন কিছুই শুনতে পায় না। সৌভাগ্যবশত গাড়ির ড্রাইভার সঠিক সময়ে গাড়িটা থামিয়ে দিলে ডেন সুস্থভাবে রাস্তা পার হয়ে ভিড়ের মধ্যে মিলিয়ে যায়। নুইয়ের তখন তার জন্য আরো খারাপ লাগে। তবে কিছুক্ষণ পর ডেন আবারও ফিরে আসে। যতই হোক মেয়েটার তো এখন কিছুই মনে নেই। এমন অবস্থায় একটা অজানা শহরে নুইকে একা ছেড়ে দিতে তার মন সায় দেয় না। ভালোবাসা হয়তো এমনই হয়, প্রিয় মানুষটা কষ্ট দিলেও তার থেকে দূরে সরে থাকা যায় না। তো এরপর তারা দুজন একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। সেখানে ডেন নুইয়ের পছন্দের খাবার অর্ডার করে, সাথে ঝাল ঝাল সস অর্ডার করে, কারণ সেটা নুইয়ের খুব পছন্দ। নুই এটা দেখে বেশ খুশি হয়। তাকে ইমপ্রেস করার জন্য ডেন যখন ওই ঝাল ঝাল সস মুখে নেয় তখনই বাধে বিপত্তি। ঝালের চোটে বেচারার অবস্থা নাজেহাল হয়ে যায়। আর এসব দেখে নুই হাসতে হাসতে বলে, তুমি কি একটা পাগল? নুইয়ের হাসি দেখে ডেনও খুশি হয়ে যায়। তো এখন ডেনের প্রতি নুইয়ের একটু একটু করে আগ্রহ জাগতে শুরু করে। তাই সে ডেনের সাথে তার পছন্দের জায়গাগুলোতে যেতে রাজি হয়ে যায়। খাওয়া শেষ করে তারা দুজন রওনা হয় তাদের প্রথম লোকেশনের উদ্দেশ্যে। যাওয়ার পথে নুই ঘুমের ঘুরে তার মাথাটা ডেনের কাঁধে রাখে। ডেনের মনে তো তখন লাড্ডু ফুটতে শুরু করে। এরপর নুইয়ের মুখে হালকা রোদ এসে পড়লে সে তাড়াতাড়ি মুখটা ঢেকে দেয়, যাতে রোদের কারণে নুইয়ের ঘুম না ভাঙে। কিছুক্ষণের মধ্যেই তারা গন্তব্যস্থলে পৌঁছে যায়। সেখানকার সুন্দর পরিবেশ দেখে নুই মুগ্ধ হয়ে যায়। এরপর হঠাৎ করেই সে ডেনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি তো আমার বয়ফ্রেন্ড হও, তাহলে তুমি কখনোই আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো না কেন? তখন ডেন একটু লজ্জা পেয়ে বলে, আসলে কারো চোখের দিকে তাকিয়ে কথা বলার অভ্যেস আমার নেই, তাই আমার কাছে একটু অস্বস্তি লাগে। তার কথা শুনে নুই একটু হেসে বলে, ঠিক আছে, তুমি আজকে আমার চোখের দিকে টানা 1 মিনিট ধরে তাকিয়ে থাকবে। তখন ডেনও নুইয়ের চোখের দিকে তাকায়। প্রথমে তার একটু অস্বস্তি হলেও পরক্ষণেই সে অপলক দৃষ্টিতে তার দিকে
তাকিয়ে থাকে, যেন সে কোনো সুন্দর এক স্বপ্ন দেখছে। কিছুক্ষণ পর নুই বলে ওঠে, দেখেছো, এটা অতটাও কঠিন না। তখন ডেন বলে, কেবল তো মাত্র 32 সেকেন্ডই হয়েছে। মানে বুঝতে পারছেন একটা মানুষ কারো প্রতি ঠিক কতটা দুর্বল হলে তার সাথে কাটানো প্রত্যেকটা সেকেন্ড গুনতে থাকে। তো এরপর নুই জিজ্ঞাসা করে, আচ্ছা আমাদের প্রথম কিভাবে দেখা হয়েছিল? ডেন বলে, তুমি সেদিন সাদা রঙের ফ্রক, পায়ে কালো হিল আর মাথায় লাল রঙের ক্লিপ পরেছিলে। ডেনকে সবকিছু এত পারফেক্টলি মনে রাখতে দেখে নুই বেশ অবাক হয়। সে আরো ডিটেলসে জানতে চাইলে ডেন সেই গল্পগুলো বলতে শুরু করে যখন সে আড়ালে থেকে নুইয়ের সব সময় খেয়াল রাখত। প্রতিদিন নুইয়ের আসতে দেরি হলে সে পার্কিং এ গাড়ি রাখার জায়গা পেত না, তাই ডেন প্রতিদিন সকাল সকাল অফিসে গিয়ে তার জন্য পার্কিং এ জায়গা ধরে রাখত। এরপর নুই আসলে সে চুপিসারে সেখান থেকে বেরিয়ে যেত। নুই ফার্মিং গেম খেলতে পছন্দ করে, কিন্তু একদিন সে একটা লেভেলে গিয়ে আটকে যায়, কোনোভাবেই আর লেভেলটা পার করতে পারে না। তাই ডেন বাড়ি ফিরে তার কম্পিউটার হ্যাক করে সারা রাত ধরে গেম খেলে ওই লেভেলটা পার করে দেয়। তাছাড়া নুই পুরনো গান শুনতে খুব পছন্দ করত, তাই ডেন তার পছন্দের সব গান খুঁজে বের করে একটা প্লেলিস্ট বানিয়ে তার কম্পিউটারে রেখে দেয়। এই প্রত্যেকটা জিনিসই নুইয়ের নজর এড়ায় না, কিন্তু এই কাজগুলো কে করে দিত সে এটা বুঝতে পারতো না, তাই সে কাউকে কিছু বলতেও পারতো না। শুধু তাই নয়, সে প্রতিদিন অফিস থেকে যাওয়ার সময় তার টেবিলটা এলোমেলো অবস্থায় ফেলে রেখে যেত, আর ডেন সুযোগ বুঝে সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখত। নুই ভাবত কাজটা হয়তো অফিসের আয়া করে রেখেছে, তাই সে প্রতিদিন আয়াকে ধন্যবাদ জানিয়ে আসতো। আর এসব দেখে ডেন লুকিয়ে লুকিয়ে হাসতো। বিষয়গুলো কতটা কিউট, তাই না? কথাগুলো শুনে নুই কিছুটা ইমোশনাল হয়ে বলে, এবার আমি বুঝতে পেরেছি আমি কেন তোমাকে পছন্দ করেছিলাম। এখান থেকেই বোঝা যায় মানুষ আসলে কারো চেহারার নয়, তার যত্ন এবং ব্যক্তিত্বের প্রেমে পড়ে। তো এরপর তারা বেশ কয়েকটা জায়গায় ঘোরাফেরা করে বেশ আনন্দ করে। এরই মাঝে হঠাৎ ডেনের ফোনে একটা মেসেজ আসলে নুই মজা করে বলে, দেখি তো তোমাকে কে মেসেজ করলো। ডেন তাকে ফোনটা দেখালে নুই বুঝতে পারে যে আজ ডেনের জন্মদিন, তাই মোবাইল কোম্পানির পক্ষ থেকে আজ তাকে মেসেজ করে উইশ করা হয়েছে। তবে এটা জেনেও নুই তাকে উইশ করে না, আর ডেনও সেটা নিয়ে মাথা ঘামায় না। এরপর তারা দুজন স্টেশনে যায় স্নো ফেস্টিভ্যালে যাওয়ার জন্য টিকিট কাটতে। এমন সময় হঠাৎ করে প্রচুর তুষারপাত শুরু হয়, রাস্তাঘাট বরফে ঢেকে যায়, বাস ট্রেন সহ যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ডেন তখন স্নো ফেস্টিভ্যালে যেতে পারবে কিনা এই নিয়ে খুব টেনশনে পড়ে যায়। তাকে এমন করতে দেখে নুই বলে, তুমি চিন্তা করো না, এবছর মিস হলে ক্ষতি কিসে, সামনের বছর আমরা আবার আসব। কিন্তু ডেন তার কথা কিছুতেই মানতে চায় না, কারণ একমাত্র সেই জানতো তার হাতে তো মাত্র এই একটি দিনই সময় আছে। সে স্টেশন মাস্টারকে রিকোয়েস্ট করতে থাকে কোনোভাবে ট্রেনটাকে চালু করা যায় কিনা, কিন্তু লোকটা কোনোভাবেই তার কথায় সম্মতি দেয় না। ডেন তখন মন খারাপ করে একটা রুমের কোনায় চুপ করে বসে থাকে। সেই সময় নুই একটা ছোট্ট কেকের ওপর মোমবাতি জ্বালিয়ে নিয়ে গিয়ে তাকে বার্থডে উইশ করে। সেটা দেখে ডেন তো অনেক খুশি হয়ে যায়, আর খুশি হবে নাই বা কেন, এই প্রথম কোনো মানুষ তাকে বার্থডে উইশ করেছে, তাও আবার এত সুন্দর করে। এরপর নুই তাকে কিছু উইশ করে মোমবাতিটি নিভাতে বলে। নুইয়ের কথা মতো সে মনে মনে উইশ করে মোমবাতিটা নিভায়। তখন নুই জিজ্ঞাসা করে, তুমি কি উইশ করলে? ডেন জানায় সে তুষারপাত থেমে যাওয়ার উইশ করেছে, যাতে করে তারা স্নো ফেস্টিভ্যালে যেতে পারে। তার কথা শুনে নুইয়ের মন ছুঁয়ে যায়। সে বলে, তুমি কি সব সময় আমার কথাই ভাবো? তখন ডেন বলে, তোমার খুশিতেই তো আমার খুশি। তোমার মনে নেই, কিন্তু তোমার এই ফেস্টিভ্যালে যাওয়ার অনেক ইচ্ছে ছিল। তার প্রতি ডেনের এত ভালোবাসা দেখে নুই মন থেকেই অনেক খুশি হয়। সৌভাগ্যবশত কিছুক্ষণের মধ্যেই আবার তুষারপাত থেমে যায়, তাই নুই আর ডেন খুশি মনে ফেস্টিভ্যালের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছে তারা প্রথমে একটা টয় মেশিন থেকে কিছু পুতুল কালেক্ট করার চেষ্টা করে। অনেকবার চেষ্টা করার পর ফাইনালি সে তার পছন্দের পুতুলটা পেয়ে যায়। এরপর তারা সেখান থেকে সোজা চলে যায় স্নো ফেস্টিভ্যালে। সেখানে তারা দুজন অনেক আনন্দ করে। এখানে বেশ সুন্দর একটি বরফের গির্জাও আছে। প্রতি বছর শুধু তুষারের মৌসুমে এই গির্জা তৈরি করা হয়। এটা এতটাই সুন্দর ছিল যে দূর থেকে দেখে নুইয়ের মন ভরে না, কিন্তু ভেতরে যাওয়ার পারমিশনও ছিল না। তবে নুইয়ের ইচ্ছা কি ডেন অপূর্ণ রাখতে পারে? তাই সে সবার আড়ালে নুইকে নিয়ে গির্জার ভিতরে চলে যায় এবং সেখানে গিয়ে সে তাকে বিয়ের জন্য প্রপোজ করে। তবে কোনো সোনার বা হীরার আংটি দিয়ে নয়, আংটির মতো দেখতে একটি ক্যান্ডি দিয়ে। নুইয়ের কাছে বিষয়টা খুব মজার লাগে, আর সে ডেনের প্রস্তাবে রাজিও হয়ে যায়। তারা দুজন ওই ক্যান্ডি দিয়ে আংটি বদল করে নেয়। এরপর
এরপর রাতে তারা হোটেলে ফিরে আসে। নুই ডেনকে মন থেকে ভালোবাসতে শুরু করেছিল, তাই সে ডেনের কাছাকাছি আসতে চায়, কিন্তু ডেন তখন তাকে আটকে দেয়। সে বুঝতে পারে যে সে এটা ভুল করছে, তার নুইকে সত্যিটা জানিয়ে দেওয়া উচিত। তখন সে নুইয়ের একটা আঙ্গুল নিয়ে নিজের কপালে রাখে। নুই তো তার কাণ্ড দেখে অবাক হয়ে যায়। আসলে ডেন কল্পনা করছিল তার কপালে ওই সত্যি বলার বাটনটা আছে, যেই বাটনটা সে মুভির শুরুতে কল্পনা করেছিল। তাই নুইয়ের হাতে বাটনটা প্রেস করিয়ে সে সত্যি বলার সাহস সঞ্চয় করে। তারপর সে সত্যি সত্যি নুইকে জানিয়ে দেয় যে তার নাম টপ নয়, আর সে নুইয়ের বয়ফ্রেন্ডও না। তার কথা শুনে নুই যেন আকাশ থেকে পড়ে। তখন ডেন বলে, আমি তোমার বস নই, বরং তোমার সহকর্মী। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাই একটা দিন তোমার সাথে খুব সুন্দরভাবে কাটানোর স্বপ্ন দেখেছিলাম। তবে তার ভেতরে কোনো শারীরিক টান ছিল না, আমি শুধু তোমার সাথে মন খুলে হাসতে চেয়েছি। এই কথা শুনে নুই ভীষণ কষ্ট পায়। সে বিশ্বাসই করতে পারছিল না টপ অর্থাৎ ডেন তাকে এভাবে ধোকা দিতে পারে। তবে একটা প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছিল, ডেন যদি তার বয়ফ্রেন্ড না হয়ে থাকে তাহলে সে ওই তিলের কথা কিভাবে জানতে পারলো। তখন ডেন জানায় সেদিনের পার্টিতে নুইয়ের ড্রেসে একটু সমস্যা হলে সে ডেনের সামনে ড্রেসটা একটু উপরে তুলে ঠিক করছিল, আর সেখান থেকেই ডেন ওই তিল দেখতে পেয়েছিল। তবে ডেন যেহেতু দেয়ালের মতোই কস্টিউম পরেছিল, তাই নুই তাকে দেখতে পায়নি। এসব কিছু শুনে নুইয়ের খুবই রাগ হয়। সে ডেনের ব্যাগটা জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়, আর তাকেও রুম থেকে বের করে দেয়। সে ডেনের আর একটা কথাও শুনে না। ততক্ষণে তার মোবাইলটাও কাজ করতে শুরু করেছিল, তাই সে ফোন থেকে টপের নাম্বার খুঁজে বের করে তৎক্ষণাৎ তাকে ফোন করে জানতে চায় যে সে নুইয়ের বয়ফ্রেন্ড কিনা। তো টপ তখন তার ওয়াইফের সাথে ছিল, তাই সে নুইয়ের কথাগুলো অ্যাভয়েড করে ফোনটা রেখে দেয়। নুই তখন অনেক কনফিউজড হয়ে যায়। টপ যদি তার বয়ফ্রেন্ডই হয় তাহলে সে তাকে এভাবে অ্যাভয়েড করবে কেন। সে আবারও টপকে ফোন করলে সে বিরক্ত হয়ে বলে, আমি আমার ওয়াইফের সাথে আছি, তোমার সাথে পরে কথা বলবো। নুই তার কথা শুনে হয়রান হয়ে যায়। এমন সময় হঠাৎ টপের ছেলে এসে তার সাথে কথা বলতে শুরু করে। নুই তখন বুঝতে পারে তার বয়ফ্রেন্ড বিবাহিত এবং তার একটা পরিবার আছে, তবে সে এটা বুঝে উঠতে পারছিল না তার সাথে কি থেকে কি হচ্ছে। কনফিউশনে যেন তার মাথা ফেটে যাচ্ছিল। শেষমেশ নিজের কনফিউশন দূর করার জন্য সে ডেনের কাছেই যায়। ডেন তখন বরফের মধ্যে কিছু একটা খোঁজাখুঁজি করছিল। নুই জিজ্ঞাসা করে, তুমি যাকে আমার বয়ফ্রেন্ড বললে সে তো ম্যারিড, তাহলে সে কি আমাকে ধোকা দিচ্ছিল? ডেন যেহেতু সিদ্ধান্ত নিয়েছিল সে নুইকে আর মিথ্যে বলবে না, তাই সে এবার নুইকে বলে দেয় যে না, তুমি সবকিছুই জানতে। নুই এ কথা শুনে অবাক হয়ে যায়। সে কেন একটা ম্যারিড লোককে ভালোবাসতে যাবে? দেশে কি ছেলের অভাব পড়েছে? তখন ডেন বলে, সে তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু জাপানে আসার পর সে জানতে পারে তার ওয়াইফ আবারও মা হতে চলেছে, তাই এই মুহূর্তে সে তাকে ডিভোর্স দিতে পারবে না। এটা নিয়ে তুমি অনেক আপসেট ছিলে। নুইয়ের মনে তখন একটু খটকা লাগে। সে বলে, তাহলে কি আমি অ্যাক্সিডেন্ট করিনি? আমি কি সুইসাইড করার চেষ্টা করেছিলাম? উত্তরে ডেন কিছুই বলতে পারে না। ডেনের নীরবতা দেখে সে বুঝতে পারে তার ধারণাই ঠিক। তখন নিজের কাছে তার খুব অসহায় লাগছিল। রাগে দুঃখে তার দম বন্ধ হয়ে আসছিল। সে সময় ডেন বলে, আমি তোমাকে সত্যিই মন থেকে ভালোবাসি, কিন্তু কখনো তোমার সামনে গিয়ে সেটা বলার সাহস পাইনি। তোমাকে শুধু দূর থেকেই দেখতাম। এরপর আমি ঘন্টা বাজিয়ে একদিনের জন্য তোমার বয়ফ্রেন্ড হওয়ার উইশ করলাম। সৃষ্টিকর্তা আমাকে সেই একদিন উপহার দিয়েছে, তাই তোমার সাথে সুন্দর মুহূর্তগুলো কাটানোর লোভটা সামলাতে পারিনি। জীবনে এই প্রথমবার আমি এতটা খুশি হয়েছিলাম। এই প্রথমবার কেউ আমার জন্মদিন পালন করেছে। এই প্রথমবার কেউ ভালোবেসে আমার নাম ধরে ডেকেছে। এই একদিনের কথা ভেবেই আমি আমার বাকি জীবনটা পার করে দিতে পারবো। নুই তার কথা শুনে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তখন ডেন তাকে সামলাতে থাকে। এরই মাঝে হঠাৎ বরফের মধ্য থেকে সেই ছোট্ট পুতুলটা খুঁজে পেয়ে ডেন খুশিতে চিৎকার করতে থাকে, কারণ এতক্ষণ ধরে তো সে এই পুতুলটাই খুঁজে বেড়াচ্ছিল। ডেনের কাণ্ড দেখে নুই হতবাক হয়ে যায়। একটা মানুষ কিভাবে কাউকে এতটা ভালোবাসতে পারে। এরপর সে ডেনকে একটি চুমু খেয়ে বলে, এটা আমি টপকে নয়, ডেনকে করেছি। অর্থাৎ এবার সে কোনো নকল মানুষ নয়, বরং আসল ডেনের প্রেমে পড়েছে। কিন্তু রাত পেরোলেই তো সে
আবার সবকিছু ভুলে যাবে। এটা কিছুতেই সে মেনে নিতে পারছে না। সে ডেনকে পরদিন সবকিছু মনে করিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। তখন ডেন বলে, আমি চাই না তুমি এসব মনে রাখো, আমার জন্য তোমার দেওয়া এই একটা দিনই যথেষ্ট। কিন্তু নুইয়ের কাছে এটা মোটেও যথেষ্ট ছিল না। সে সারা জীবন ধরে ডেনের ভালোবাসাগুলো মনে রাখতে চায়। তাই সে তার মোবাইলের ভিডিও অন করে বলতে শুরু করে, নুই, তুমি যখন এই ভিডিওটি দেখবে তখন তোমার জীবন থেকে একটা সুন্দর দিনের স্মৃতি মুছে যাবে। তবে তোমাকে যে করেই হোক ওই সুন্দর দিনের স্মৃতিটা মনে করতে হবে, কারণ সেদিন তুমি এমন একজনকে পেয়েছিলে যে তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। ওই মানুষটার মতো কেউ তোমাকে কখনোই ভালোবাসতে পারবে না। ডেন এসব দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে। সে নুইকে বুঝায় এসব করে কোনো লাভ হবে না। যখন সে সবকিছু ভুলে যাবে তখন আবারও ডেনের প্রতি তার বিরক্তি কাজ করতে শুরু করবে। সে এটাও জানায় যে সেদিনের পার্টিতে সে নুইকে টপের ব্যাপারে সতর্ক করতে চেয়েছিল। সেই সাথে সে নিজের ভালোবাসার কথাটাও নুইকে জানিয়েছিল, কিন্তু নুই তার কথায় পাত্তাই দেয়নি। তাই সে চায় না ওই সবকিছু আবারও রিপিট হোক। মূলত এই কারণেই সেদিন লিফটে নুই ডেনকে অ্যাভয়েড করছিল। এই কথা শুনে নুই হাউমাউ করে কাঁদতে শুরু করে। সে কোনোভাবেই আর ডেনকে হারাতে চাচ্ছিল না। ডেন তখন তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে হোটেলে নিয়ে যায়। এরপর তারা দুজন একসাথে গল্প করতে করতে ওই রাতটি কাটিয়ে দেয়। তারপরই আসে বিদায়ের পালা। হ্যাঁ, নুই কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। পরদিন ঘুম থেকে উঠার পর সে গত দিনের সবকিছু ভুলে যায়। সে আবারও সেই পুরনো নুই হয়ে যায়। তবে তখন ডেন তার আশেপাশে ছিল না। এমন সময় সে তার হাতে ডেনের দেওয়া ওই ক্যান্ডি রিংটা দেখে অবাক হয়ে যায়। সে কিছুতেই এটা বুঝতে পারছিল না যে তার হাতে এই রিংটা আসলো কোথা থেকে, আর সে এই হোটেল রুমে পৌঁছালোই বা কখন। এরপর সে রিসিপশন থেকে জানতে পারে যে গতকাল তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তার এক বন্ধু তাকে রাতে হোটেলে পৌঁছে দিয়েছে। এই কথা শুনে নুই অবাক হয়ে যায়। তবে তখন তার অন্য কলিগরা অলরেডি চেক আউট করে তার জন্যই অপেক্ষা করছিল। তাই সে আর বেশি কিছু জানতে পারে না। অতঃপর সে সবার সাথে গিয়ে বাসে উঠে পড়ে। কিছুক্ষণ পর ডেন বাসে উঠে নুয়ের থেকে কিছুটা দূরের একটি সিটে গিয়ে বসে। ফেরার সময় গত দিনের মুহূর্তগুলো মনে করে খুশি হতে থাকে সে। আর মনে মনে ভাবে, ইস, সে যদি আজীবনের জন্য নুইকে পেয়ে যেত তাহলে তার প্রত্যেকটা দিনই এত সুন্দর হতো। কিন্তু সেটা এখন আর সম্ভব নয়। দেখতে দেখতে তারা তাদের শহরে পৌঁছে যায়। পরদিন অফিসে যাওয়ার পর নুইয়ের এক কলিগ তাকে জিজ্ঞাসা করে, তুমি তো আমাদের সাথে স্নো ফেস্টিভ্যালে গেলে না, পরে কি আর যাওয়ার সুযোগ পেয়েছিলে? উত্তরে নুই বলে, না, সে যায়নি। এরপর সে ব্যাগে হাত দিয়ে সেই ছোট্ট পুতুলটা দেখে অবাক হয়ে যায়। এটা তার ব্যাগে আসলো কি করে? এরপর সে তার ওই ট্যুর লিস্টটিও দেখতে পায়, যেটা কিনা সে ছিঁড়ে ফেলে দিয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো এখানে থাকা ওই লিস্টটাতে প্রত্যেকটা জায়গায় সিল মারা ছিল। তার মানে সে ওই প্রত্যেকটা জায়গায় গিয়েছে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? নুই কিছুই বুঝতে পারছিল না। এমন সময় তার এক কলিগ এসে তার ফোনে থাকা ট্যুরের ছবিগুলো দেখতে চায়। নুই তখন আইটি ডিপার্টমেন্ট থেকে কেবল এনে তার ফোনটা কম্পিউটারের সাথে কানেক্ট করে। এরপর সে এবং তার কলিগ তার ফোনে থাকা ছবিগুলো দেখতে শুরু করে। সে সময় একটা ভিডিও চোখে পড়ে তার। ভিডিওটা ছিল স্নো ফেস্টিভ্যালের। সেটা দেখে তারা দুজনেই অনেক অবাক হয়। ভিডিওতে নুইকে অনেক হাসি খুশি দেখাচ্ছিল। সে হয়তো বহু বছর ধরে এমন মন খুলে হাসেনি। কিন্তু সে স্নো ফেস্টিভ্যালে কখন এবং কার সাথে গেল, আর এত খুশি বা কেন ছিল? এই হিসাবগুলো সে কোনোভাবেই মিলাতে পারছিল না। এরই মাঝে টপ তার কাছে এসে ক্ষমা চায়। সে তাকে বোঝায় যে এমন ভাবে ব্রেকআপ করে নেওয়াটা ঠিক হবে না। সে সবকিছু ঠিক করে দিবে, এমনকি যত দ্রুত সম্ভব সে নুইকে বিয়ে করবে। নুই তার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না। তখন টপ তাকে একটা মেসেজের ব্যাপারে জানায়। মূলত গতকাল টপের ব্যাপারে জানতে পেরে সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর টপের মুখই দেখবে না। তাই সে মেসেজ করে তাকে জানিয়ে দিয়েছিল সে ব্রেকআপ করতে চায়। সে ভেবে নিয়েছিল বাকি জীবনটা সে ডেনের সাথেই কাটাবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এখন তার আর কিছুই মনে নেই। তবে এখন সে এটা ঠিক করে নেয় যে সে আর টপের সাথে থাকবে না। তো এই বিষয়টা টপকে জানিয়ে দিয়ে সে এখান থেকে বেরিয়ে যায়। সেদিন বাড়ি ফিরে যাওয়ার পরও তার মাথায় এই বিষয়গুলোই বারবার ঘুরপাক খাচ্ছিল। কিছু মনে না থাকলেও তার এটা ফিল হচ্ছিল যে সে খুব সুন্দর একটি সময় কাটিয়েছিল। কিন্তু অবাক করা ব্যাপার হলো সে নিজের জন্য যে ভিডিওটা রেকর্ড করেছিল সেটা তার ফোনের কোথাও ছিল না। তখন আমরা জানতে পারি নুই ঘুমিয়ে পড়ার পর ডেন তার ফোন থেকে ওই ভিডিওটা ডিলিট
করে দিয়েছিল, যাতে ঘুম থেকে ওঠার পর নুই তাকে ভেবে আর কষ্ট না পায়। সে এই ফেস্টিভ্যালের ভিডিওটাও ডিলিট করতে চেয়েছিল, কিন্তু নুইয়ের মুখের হাসিটা দেখে সে আর ভিডিওটা ডিলিট করতে পারে না। এরপর সে চুপচাপ সেখান থেকে চলে যায়। পরদিন অফিসে গিয়ে নুইয়ের ডেনের সাথে দেখা হয়। এবার অবশ্য সে ডেনের সাথে একই লিফটে উঠে। তার মনে হচ্ছিল সে হয়তো ডেনকে খুব গভীরভাবে চিনতে শুরু করেছে। হঠাৎ করেই তাকে খুব আপন মনে হয় নুইয়ের। কিন্তু যেহেতু সে অলরেডি সবকিছু নিয়ে অনেক কনফিউজড, তাই ডেনকে সে আর কিছুই বলে না। তবে এখন থেকে যেহেতু নুই আর টপের সাথে সম্পর্কে নেই, তাই আশা করা যায় ভবিষ্যতে তার সাথে ডেনের সম্পর্কটা আবারও শুরু হতে পারে। এ আশা রেখে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। সত্যি বলতে আজকের গল্পটা আমার কাছে অসাধারণ লেগেছে। মনে হচ্ছিল গল্পটা শেষই না হোক। সেই সাথে ডেনের জন্য একটু আফসোসও হচ্ছিল। আশা করি ডেনের এই একতরফা ভালোবাসা পূর্ণতা পাবে। আমাদের বাস্তব জীবনেও এমন অনেক ডেন আর নুইয়ের গল্প আছে। সৃষ্টিকর্তা যেন তাদের ভালোবাসাটাও পরিপূর্ণ করে দেয়। তো দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।